রাজধানীর তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি তাসনিম জান্নাত। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। আওয়ামী লীগের জায়গায় কারা ক্ষমতায় আসবে স্পষ্ট বলতে পারে না সরকার বিরোধীরা, বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বন্ধে স্পিকারকে ইসির চিঠি, মাঠ কর্মকর্তাদেরও সুস্পষ্ট নির্দেশনা। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপানো হচ্ছে, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না, মন্তব্য ফরাসুদ্দিনের। দীর্ঘ তাপপ্রবাহের পর চট্টগ্রাম সহ 10 থেকে 12 জেলায় স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সরকারকে যারা উৎখাত করতে চায় তারা আওয়ামী লীগের জায়গায় কারা ক্ষমতায় আসবে সেটা স্পষ্ট করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আন্দোলন করছে তাদের বাধা দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গণভবনে সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রধানমন্ত্রী। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল থাইল্যান্ডে। এই সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গণভবনে। 2023 সালে সংবাদ সম্মেলনের শুরুতে থাইল্যান্ডে ইউএন এসক্যাপের অধিবেশনে যোগদান সহ সার্বিক অর্জন তুলে ধরেন শেখ হাসিনা। এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড সফরে কি অর্জন হলো কি হলো না তা জরুরি নয়, তবে অনেক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে এ সফর। বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে থাই উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসা বাণিজ্য ও পর্যটনের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বাংলাদেশ। প্রয়োজনে থাইল্যান্ডের জন্য জায়গা দেবো, তারা বিনিয়োগ করতে পারবেন। আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তির উপর বিশ্বাস রাখে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। যারা সরকার বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের লক্ষ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিক্ষোভ দমন নিয়েও সমালোচনা করেন তিনি। আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে, তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে দেশটির সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কে কি বলছে তা জানা নেই, তবে 14 দল আছে এবং থাকবে। আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী আছে বলেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। বিকেল 5টায় অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশন 9 মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। অধিবেশনের শুরুতেই ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়। এর ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আব্দুল হাইয়ের মতো নেতাকর্মী আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। আব্দুল হাইয়ের স্মৃতিচারণ করে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময় যে রাজনৈতিক জুলুম নির্যাতন হয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
যে অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে, আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে, বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে। এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হাইয়ের মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নিজ দপ্তরে কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের এমপি যেই হোক না কেন প্রভাব খাটালে তা আমলে না নিতে মাঠ কর্মকর্তাদেরও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এবার 495টি উপজেলার মধ্যে 476টি উপজেলায় 4 ধাপে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রথম ধাপে 146 উপজেলায় 8 মে ভোট অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি, তবে কোনো কোনো উপজেলায় ভোটে দাঁড়িয়েছেন মন্ত্রী এমপিদের স্বজনরা। এতে প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যায়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কমিশন সংসদ সচিবালয়ে একটি চিঠি দিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের অবৈধ প্রভাব বিস্তার না করতে বলেছে। অনেক স্থানীয় মাননীয় মন্ত্রী এবং মাননীয় এমপি মহোদয়দের প্রার্থী আত্মীয় স্বজন আছে বলে ধরা যাচ্ছে, অতএব যাতে তারা কোনো প্রভাব বিস্তার করতে না করেন এবং মাননীয় স্পিকার যাতে মাননীয় মন্ত্রী এবং এমপিদের বিষয়টা কমিশনের যেটা চাচ্ছেন কমিশনের এই বিষয়টা তাদের নজরে রাখতে। ভোটের পরিস্থিতি নিয়ে মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি না মানেন বা অবৈধভাবে প্রভাব বিস্তার করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 27 জানুয়ারিতে নির্বাচন আমরা উপজেলা নির্বাচন আরও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা এই জন্য আশা করি, যেহেতু এটা জাতীয় নির্বাচনের সময় আমাদের 300 আসনে একসাথে নির্বাচন করতে হয়েছে, আর এটা আমরা ধাপে ধাপে করছি। তো আমাদের সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে যারা নির্বাচন দায়িত্বে থাকবেন তাদের সংখ্যা অনেক বেশি থাকবে। এই জন্য আমরা আশা করি যে এটা নির্বাচন আরও সুষ্ঠু হবে। প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে প্রমাণ ছাড়াই নিয়োগ বাতিল করা হবে বলে জানান ইসি মোহাম্মদ আলমগীর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ তাপপ্রবাহের পর কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা বিভাগের পূর্বাংশে হালকা বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 11 মের পর আবারও বাড়বে তাপমাত্রা। মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দীর্ঘ তাপপ্রবাহের পর মিলল স্বস্তির বৃষ্টি। অবশেষে কিছুটা শান্ত হল রুদ্র বৈশাখ। বুধবার কুতুবদিয়ায় বৃষ্টি হয় 28 মিলিমিটার। থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীতে। আবহাওয়া অফিস বলছে, জলীয়বাষ্প দেশের পুরোভাগে বেশি সক্রিয়, তাই পার্বত্য এলাকায় বৃষ্টি দেখা গেছে। তবে এই বৃষ্টি সারা দেশে বিস্তার হতে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। তখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে ভারী বর্ষণের আভাস মিলেছে। পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। 11 মে পর্যন্ত এই বৃষ্টি থাকলেও পরে আবার বাড়তে পারে তাপমাত্রা। 16 মের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় হোক আর নিম্নচাপ হোক, সে 15 তারিখের মধ্যে আপাতত হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও এই মাসের 15 তারিখের পরে থেকে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এদিকে উজানের ভারী বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। সকালে কক্সবাজারের পুকুয়ার রাজাখালীতে লবণ মাঠে বজ্রপাতের শিকার হন দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামে 2 শ্রমিক। স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাঙামাটির আলাদা জায়গায় বজ্রপাতে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বৃষ্টির মাঝে আম কুড়ানোর সময় বজ্রপাতে এক কিশোর মারা গেছে। আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এমন তথ্যে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বন্যার আগেই দ্রুত ফসল কাটা শেষ করতে ব্যস্ত কৃষকরা। সুনামগঞ্জের হাওরে চলছে ধান কাটার তোড়জোড়। এখনো হাওরের 3% ও হাওরের বাইরে 17% ধান কাটা বাকি। এমন পরিস্থিতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়ায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের ব্যস্ততা বেড়েছে। কৃষকরা বলছেন, বন্যা হলে ধান মাড়াই ও শুকাতে বিড়ম্বনায় পড়তে হবে। নদীতে অনেক পানির জন্য ধানগুলো কাটতে হয়েছে বয়ে, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কি হয় না হয়। আজকে দিনটা আবহাওয়া খারাপ, কুম্বালা ছাড়ে তো করে জীবন নষ্ট গেল একটা। এই যে পানি যদি লাগি যায় ডুবরা লাগিয়া এইগুলো জীবন নষ্ট। উজানের বৃষ্টির ফলে এরই মাঝে জেলার সব নদ নদীর পানি বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে সুরমা নদীর পানি বেড়েছে 19 সেন্টিমিটার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ধান কাটা প্রায় শেষ হওয়ায় বন্যা হলেও ক্ষতির তেমন আশঙ্কা নেই। প্রাক মৌসুমী যে বিপদসীমা সেটা অতিক্রম করতে পারে। তো যেহেতু আমাদের ইতিমধ্যে ধান কাটা 98% হয়ে গেছে, তা এক্ষেত্রে আমাদের যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে বড় ধরনের কোনো বিপদ হবে না। বন্যা পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভা হয়। জেলা প্রশাসক জানান, দ্রুত ধান কাটতে কৃষকদের আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ প্রস্তুতি হিসাবে মজুদ আছে 620 টন চাল। একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারা যেন এই বিষয়টাতে কেয়ারফুল থাকে এবং তাদের যে ফসল এটা যেন নিরাপদ জায়গায় নিয়ে নেয়, এবং যদি কোনো জায়গায় কর্তনের বাকি থাকে এবং কর্তনের মতো অবস্থায় থাকে তারা যেন তাড়াতাড়ি কর্তন করে নেয়। চলতি মৌসুমে সুনামগঞ্জে 2,23,000 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের। তিনি বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন ফরাসউদ্দিন। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি। সব ধরনের পণ্যের দাম বাড়ে অস্বাভাবিকভাবেই। তবে বেশিরভাগ দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশেও কমেছে পণ্যের দাম, কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ঋণ বারবার পুনঃতফসিল করায় ব্যাংকে তারল্য কমছে। টাকার সরবরাহ নিশ্চিতে নোট ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এতে হচ্ছে মূল্যস্ফীতি। বছরে $7 বিলিয়ন পাচার হচ্ছে উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, অর্থ পাচার বড় শত্রু। এ ব্যাপারে সরকার ও আইএমএফ এর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন তিনি। দাবি জানান ঋণের সুদ মওকুফের সুযোগ বন্ধের। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। ফরাসউদ্দিন বলেন, ব্যাংক একীভূতকরণে তাড়াহুড়া ঠিক হচ্ছে না। তার মতে বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। ঋণ খেলাপ, কর খেলাপ এবং মানি লন্ডারিং একই সূত্রে গাথা। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। ব্যাংক খাতে আস্থা বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দেন ফরাসউদ্দিন। তারল্য বাড়াতে স্বল্পমেয়াদী আমানত নেয়ার বাধা দূর করার আহ্বান জানান তিনি। দীর্ঘমেয়াদী ঋণের জন্য শেয়ার বাজার উন্নয়নের তাগিদ দেন সাবেক এই গভর্নর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও শুনানি পিছিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 2রা জুন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। তবে শুনানি পিছানোর এবং জামিনের আবেদন করেন ডক্টর ইউনূস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। চার্জ হিয়ারিং এর জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব শর্তে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে। এদিকে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যার বিষয়টি বিবেচনার ভার ছেড়ে দেন জনগণের উপর। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। মানবতার ফেরিওয়ালার আড়ালে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে গোয়েন্দা পুলিশ। পরে মিরপুর মডেল থানায় মৃত্যু সনদ জালিয়াতি, হত্যা চেষ্টায় মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হলে তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। 3টি মামলার মধ্যে গোয়েন্দা পুলিশ নিজে বাদী হয়ে জালিয়াতির একটি মামলা করেন। সেই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার স্ত্রী জড়িত এবং এই ঘটনাটা আরো কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে আসামি পক্ষের আইনজীবী জানান মিল্টন প্রতিহিংসার শিকার, এই মামলার কোনো ভিত্তি নেই। প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা বৃদ্ধাশ্রমটি ঘিরে তার অপকর্মের ফিরিস্তি নেট দুনিয়ায় ভাইরাল হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়নাতদন্তের পর তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো 8 বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, জানিয়েছে পুলিশ। ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে মারা যান তারা। বৃহস্পতিবার দুপুর 12:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছলেও পরিবারের বাধার কারণে মরদেহগুলো ঢাকা মেডিকেলে নেওয়া হয় বিকেল 5টার পর। গত 15 ফেব্রুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ যায় 8 বাংলাদেশির। নানা প্রক্রিয়া শেষে 2.5 মাস পর বৃহস্পতিবার 8 মরদেহ দেশে পাঠায় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, যাদের 3 জনের বাড়ি গোপালগঞ্জ, বাকিদের মাদারীপুরে। বেলা 12:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকায় পৌঁছায় মরদেহগুলো। এর আগেই বিমানবন্দরে আসেন স্বজনরা। ওদের 9 জন লোক নিচে যাইতে চায় নাই, আমার ভাই উঠে আবার উপরে বসছিল, ওদের পরে আবার পিটাইয়া নিচে দিয়ে বক্সটা আটকাই দিছে। দালালের বাপের দ্বারে টাকা দিছি, আমার বাড়ির সাইডে বাড়ি, এই তারে ইচ্ছে করি হেরা বাড়িতেই এই দালালের বিচার চাই। আমার স্বামীরে মারছে, আমার 2টো বাচ্চা ছোট ছোট। খুব মারপিট করছে, তারা আমরা টাকা দিছি 15 লাখ টাকা দিছি, তা তো মারপিট করে ওই বক্সের ভেতর আটকাইয়া তারপর হাতে মারছে।
এ ঘটনায় মামলা থাকার কারণে সুরতহাল ও ময়নাতদন্ত করার ঘোষণা দেয় পুলিশ। এতে বাধা দেন স্বজনরা। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে ময়নাতদন্ত শেষ করা হবে, এরপরই হস্তান্তর কার্যক্রম। আমরা এখন পর্যন্ত যে কাগজ আমরা পেয়েছি সেখানে ডেথ অফ কজ, কেন মারা গেছে সে সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নাই। এসব প্রক্রিয়ায় আমরা যেতে চাই, যেহেতু এটি এই সংক্রান্তে একটা মামলা যেহেতু আছে, আমরা সেটা প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে যত দ্রুত সম্ভব আমরা লাশটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। নিহতরা ভিজিট ভিসায় ইতালি যাওয়ার চেষ্টা করেছে, তাই ক্ষতিপূরণ পাবে না পরিবার। তবে দাফনের জন্য প্রতি পরিবারকে 35,000 টাকা দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডিজি স্যার মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে সবাইকে 35,000 টাকা চেক দেওয়া হয়। যদিও বিএমইটি না থাকলে আমরা এটা দিতে পারি না, কিন্তু ডিজি ওয়েলফেয়ার এবং ডিজি বিএমইটি স্যার মৌখিক নির্দেশনায় আমরা এটা বিশেষ বিবেচনায় দিচ্ছি। ভূমধ্যসাগরে 8 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার রয়েছেন 2 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সবগুলো আইসিইউ ও অপারেশন থিয়েটার আবার সচল হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন। বলেন, গ্যাস বা এয়ার সাপ্লাইয়ে আর কোনো ত্রুটি নেই। হাসপাতালের অপারেশন ব্যবস্থাও আগের রূপে ফিরেছে, তবে 7টির মধ্যে 6টি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে। আজকের মধ্যে বাকি একটির কাজও শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন পরিচালক। এর আগে সোমবার রাতে এসি ও অক্সিজেন সরবরাহ সচল হলে রাতেই পরীক্ষামূলকভাবে একটি অস্ত্রোপচার করা হয়। বুধবার বন্ধ থাকার পর আজ আবারও অস্ত্রোপচার করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে হাসপাতালের এসি প্রতিস্থাপন ও মেরামতের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় লজিস্টিক্স নীতিমালা হবে বাংলাদেশের গেম চেঞ্জার। পণ্য সরবরাহ ও সেবা ব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টেকসই সুফল পেতে নীতিমালা সঠিক বাস্তবায়নের তাগিদ তাদের। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের নতুন পদক্ষেপ জাতীয় লজিস্টিক নীতিমালা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানান দিক। বক্তারা জানান, অর্থনীতির আকার বাড়লেও অবকাঠামোগত সুবিধা বাড়েনি। পণ্য উৎপাদন, পরিবহন বা ব্যবসার নানা সূচকেও গুনতে হয় বাড়তি ব্যয়। এমন পরিস্থিতিতে লজিস্টিক নীতিমালা সহজ করবে পণ্য পরিবহন, যা ভূমিকা রাখবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। নীতিটি পড়লে সেই নীতির আপনার অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নের সমাধানগুলো কিন্তু আমরা এই পরিশিষ্টগুলোতে যুক্ত করে দিয়েছি, যাতে খুব সহজে এই কাজগুলো বাস্তবায়ন হয়। ভোক্তা, উৎপাদক, আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেন বা এই যে লজিস্টিক দরকার, এই জায়গাটাই মূল সমস্যা। এবং আমি মনে করি এটা পুরো সমস্যাটার সমাধান হবে যখন এই লজিস্টিক নীতিমালাটা শতভাগ বাস্তবায়ন হবে। শিল্পমন্ত্রী জানান, লজিস্টিক নীতিমালা হবে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। যারা ইনভেস্টার, যারা করা আছে, তারা একটা পথ পাবে, কোথায় যাব, কোথায় আছি, কোন জায়গাটায় আছি, কোথায় যাব আমরা, আমাদের নির্দেশনা। উইল বি কনফিডেন্ট, সে আস্থা ফিরে পাবে। মাননীয় প্রধানমন্ত্রী কি ভিশন, সবকিছু এখানে আছে। এ নীতিমালায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পৃথিবীতে কিন্তু এগুলো পিপিপি বা প্রাইভেট ইনভেস্টমেন্ট বা প্রাইভেট পার্টিসিপেশন এগুলোতে খুব জোরালোভাবে এসছে। আমাদের দেশের বাস্তবতা এবং বৈশ্বিক উত্তম চর্চার বাস্তবতায় সেই প্রাইভেট পার্টিসিপেশন, ডেভেলপমেন্ট, অপারেশন, মেইনটেনেন্স সব জায়গাতে কিন্তু এটা এনকারেজ করা হয়েছে। তো সেটা আমি মনে করি একটা গ্রাউন্ড ব্রেকিং উদ্যোগ। কৃষি পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধের মতো পণ্যের মান বজায় রাখা, সংরক্ষণ ও পরিবহন গুরুত্ব পেয়েছে লজিস্টিক নীতিমালায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।